তো আমি তোদেরকে যে পার্টটা পড়াবো মেনলি বায়ো ইনঅর্গানিক কেমিস্ট্রি আর কি। তো নামটা শুনেই বুঝতে পারছিস যে এটা অ্যাকচুয়ালি বায়োলজি আর ইনঅর্গানিক কেমিস্ট্রির ইন্টিগ্রেশনে তৈরি হওয়া একটা জিনিস, একটা সাবজেক্ট আর কি। তো এমনিতে যদি ধর তোর যে কোনো মানে বায়োঅর্গানিক কেমিস্ট্রির কথা অ্যাকচুয়ালি তোরা কিন্তু এর আগেও পড়েছিস, যেমন ধর এনভায়রনমেন্টাল সায়েন্সে পড়েছিস, সায়েন্সের কোনো এক একটা জায়গায় পড়েছিস, ইভেন বায়োলজিতেও পড়েছিস, ঠিক আছে। বাট আমরা স্পেসিফিক্যালি এই টপিক ধরে হয়তো ডিসকাশনটা করিনি। আমরা একটা অন্য কোনো পার্ট পড়ছিলাম, সেখানে হয়তো এর ডিসকাশন এসছে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি বলি যে বায়োলজি আর ইনঅর্গানিক কেমিস্ট্রি বা এই যে বায়োলজির সাথে এই যে কেমিস্ট্রির, আমি কি বারবার বলছি যে ইন্টিগ্রেশনে তৈরি হওয়া একটা সাবজেক্ট, আমি কথা বলছি। কিন্তু একটা কথা আমি বলছি কি, এই দুটো জিনিস কোনোদিনই আলাদা নয়। তার কারণ যে আমি যদি ধর প্রত্যেকটা বায়োলজিক্যাল সিস্টেমকে ধরি, এরা প্রত্যেকেই কিন্তু একটা করে কেমিক্যাল সিস্টেম। জাস্ট ফর এক্সাম্পল দ্যাট যে কোনো সায়েন্টিফিক সাবজেক্টের আমরা যখন এক্সপ্লেনেশন দিই, তাহলে আমরা তার একটা সায়েন্টিফিক ফ্যাক্ট ইউজ করি এবং সেটাকে আমরা লজিক্যালি এক্সপ্লেন করি। এবার বায়োলজিক্যাল যত সমস্ত ফ্যাক্ট আছে, সেই সমস্ত ফ্যাক্ট গুলোকে কিন্তু আমরা এক্সপ্লেন করি কেমিস্ট্রি দিয়ে। এই যেমন তোরা আগে পেরিসাইক্লিক ক্লাসে দেখলি যে জোনাকির বডিতে আলো দেখা যায়, ঠিক আছে। তো জোনাকির যে গায়ে আলো যেটা, সেটা একটা বায়োলজিক্যাল ফ্যাক্ট, কিন্তু আমি এটার অ্যান্সারটা দিচ্ছি কিভাবে, মানে এর লজিক্যাল এক্সপ্লেনেশনটা কিন্তু দিচ্ছি একটা কেমিক্যাল রিয়াকশন দিয়ে। আচ্ছা, এবার যেমন ধর তোরা যেমন আগের যারা ওই কোঅর্ডিনেশন কেমিস্ট্রির ক্লাসটাতে ছিলি, তাদের দেখবি ইন্ট্রোডাকশনের সময় একটা কথা বলা হয়েছিল যে কোঅর্ডিনেশন কম্পাউন্ড গুলোর কতটা গুরুত্ব আছে বায়োলজিক্যাল কেমিস্ট্রিতে। এবং কোনো একটা ডিজিজ হলো, তার রোগ মানে সেই ডিজিজটা সারানোর জন্য যে সমস্ত কম্পাউন্ড গুলো ইউজ করা হয়, তাদের ম্যাক্সিমাম কম্পাউন্ড গুলো আইদার অর্গানিক কম্পাউন্ড অথবা কোনো কোঅর্ডিনেশন কম্পাউন্ড। আর ধর এবার এখন ধর করোনা ভাইরাসের এত প্রকোপ, হাতে তোরা স্যানিটাইজার ইউজ করছিস। তো স্যানিটাইজারটা কিভাবে কাজ করছে, ঠিক আছে। তার মানে অ্যাকচুয়ালি যদি আমরা দেখি যে করোনা ভাইরাসের গায়ে যে স্পাইক গুলো লেগে আছে, আমরা সেই স্পাইক গুলোকে ভাঙছি, ঠিক আছে। তো বেসিক্যালি এটা ওয়ান টাইপ অফ সারফেস কেমিস্ট্রি রিয়াকশন। তো এর এক্সপ্লেনেশনটা দেওয়া হয় সারফেস কেমিস্ট্রির সমস্ত মানে গুলো দিই। তো আমরা স্পেসিফিক্যালি এখন বায়োলজির সঙ্গে ইনঅর্গানিক কেমিস্ট্রির যে রিলেশন, সেটা নিয়ে আমরা কিছু কথা বলবো। তবে ডেমো ক্লাসে তো আমার অত বেশি কিছু করা সম্ভব নেই, আমি যতটা পার্ট কিছু কিছু জায়গা আমি তোদেরকে এখন বলবো। তো এটা বিশাল ভাস্ট এরিয়া, ঠিক আছে। আমরা স্পেসিফিক কিছু কিছু জায়গায় ফোকাস করবো, কারণ সিলেবাসটা এখন আমাদের লিমিটেড। যাই হোক, আমি তোদেরকে আজকের পার্টটার জন্য যেটুকু বলবো, সেটা হচ্ছে এই দুটো জিনিস, ঠিক আছে। একটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ বায়োমেটালস, ঠিক আছে, যে আমাদের বায়োলজিক্যাল সিস্টেমে কি কি ধরনের মেটাল গুলো ইনভলভ আছে, তাদের ক্লাসিফিকেশন গুলো কিরকম। আর একটা হচ্ছে জিওকেমিক্যাল এফেক্ট অন দ্য ডিস্ট্রিবিউশন অফ মেটালস, মানে এর বডিতে এই মেটাল বেশি, এই মানে ধর চিংড়ির বডিতে কপারের জিনিস বেশি, আমাদের বডিতে আয়রনের জিনিস বেশি, ঠিক আছে। আমি হয়তো সেই জায়গায় অত অব্দি তো পৌঁছাতে পারবো না আজকের এই ক্লাসটাতে, তবে এই জিনিসগুলো হচ্ছে আলোচনার জায়গা, যে জিওলজিটা কিভাবে ডিস্ট্রিবিউশন অফ মেটালকে চেঞ্জ করছে, ঠিক আছে। আর ফার্স্টেই আমি একদম খুব তাড়াতাড়ি আমার টপিকে ঢুকি, সেটা হচ্ছে বায়োমেটালস অ্যান্ড দেয়ার ক্লাসিফিকেশন। এই যে ফার্স্ট পার্টটা যেটা বলবো, সেটাতে বোঝার কিছু নেই, এই জায়গার কিছু ডেটা আছে, তোদেরকে ডেটাগুলো মনে রাখার জন্য আমি বলবো। এবং এই ডেটাগুলোকে কাজে লাগিয়ে আমরা কিন্তু সেকেন্ড টপিক যেটা আলোচনা করবো, সেটা অনেক কিছু বোঝার আছে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টেই যদি বায়োমেটালের কথা বলি, বায়োমেটালের একটা আমাদের ডেফিনেশন দরকার। তো বায়োমেটালের ডেফিনেশনটা খুবই সোজা, যে মেটালস প্রেজেন্ট ইন দ্য বায়োলজিক্যাল সিস্টেমস আর কল্ড বায়োমেটালস। আচ্ছা, এবার এদের যদি ক্লাসিফিকেশন আমাকে করতে হয়, ক্লাসিফিকেশন আমি বিভিন্ন রকম ভাবে করতে পারি। যেমন ধর অ্যাজ ফর এক্সাম্পল আমি বলতে পারি যে আমার নিজের চয়েস, যে হ্যাঁ এত অ্যাটমিক নাম্বারের উপরে যারা এলিমেন্ট আছে, সেগুলোকে আমরা একটা ক্লাসে ফেলবো। এত থেকে এত রেঞ্জের মধ্যে যারা আছে, তাদেরকে আমরা একটা ক্লাসে ফেলবো। কিন্তু সেটা কতটা গুরুত্ব আছে সেটা কিন্তু আমরা বলতে পারি না। সায়েন্টিস্টরা এমন ভাবে ক্লাসিফিকেশন গুলো করে যে প্রত্যেকটার একটা করে গুরুত্ব থাকে এবং সেই ডেটাগুলোকে খুব ভালোভাবে কাজে লাগানো যায়। তো এখানে আমরা দেখবো দুটো টাইপ অফ ক্লাসিফিকেশন নিয়ে আমরা দেখবো, ঠিক আছে। ফার্স্ট ক্লাসিফিকেশন দেয়, ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু দ্য স্টেটস অফ দ্য বায়োমেটাল। এবার স্টেটস অফ দ্য বায়োমেটাল মানে আমি কি বলছি, ঠিক আছে। সেই জায়গায় আমি যদি দেখি যে বায়োমেটালস হ্যাজ ফ্রি আয়নস, ঠিক আছে। তো সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম বায়োলজিক্যাল সিস্টেমে Na+ এবং K+ আকারে থাকে। এরা জাস্ট ফ্রি আয়ন হিসেবে থাকে, এরা কোনো রকম কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করে না, এরা কোনো রকম মানে অ্যানায়নের সঙ্গে যুক্ত হয়ে প্রেসিপিটেট আকারে পড়ে না, মানে জাস্ট এরা আয়ন আকারে থাকে ইন দ্য সলিউশন। আচ্ছা, আর আরেকটা কি, যে বায়োমেটালস অ্যাজ কমপ্লেক্স কম্পাউন্ডস, ঠিক আছে। অল বায়োমেটালস এই সোডিয়াম আর পটাশিয়াম ছাড়া ম্যাক্সিমাম রাই কমপ্লেক্স কম্পাউন্ড হিসেবে থাকে। জাস্ট ফর এক্সাম্পল এখানে একটা বলা হয়েছে যে আয়রন কমপ্লেক্স উইথ বায়োলজিক্যাল লিগ্যান্ড পরফাইরিন। এবার পরফাইরিন একটা অ্যাকচুয়ালি কম্পাউন্ড,
একটা অ্যাকচুয়ালি লিগ্যান্ড, বায়োলজিক্যাল লিগ্যান্ড, যেটা নিয়ে যদি মানে আমরা পরবর্তীকালে দেখবো যদি তোরা ক্লাসে জয়েন করি, ওই হিমোগ্লোবিন মায়োগ্লোবিন এই পার্টগুলো যখন আমরা পড়বো তখন আমরা এই পরফাইরিনের ব্যাপারে একটু জানবো, ঠিক আছে? তাহলে এই লিগ্যান্ডটা কি করছে, আয়রনের কোন একটা আয়নের সাথে কমপ্লেক্স তৈরি করছে এবং সেটার একটা বড় রোল আছে বায়োলজিতে, ঠিক আছে? এটা জাস্ট একটা এক্সাম্পল। এরপর দেখ এখানে আমি কি বলছি, যে ম্যাক্সিমাম বায়োলজিক্যাল লিগ্যান্ড প্রেফার টু কম্বাইন উইথ মেটাল আয়ন, ঠিক আছে, রাদার দেন মেটাল ইন জিরো অক্সিডেশন স্টেট, ঠিক আছে? এবার দেখ বিষয়টা, যে জিরো অক্সিডেশন স্টেটের কমপ্লেক্স কম্পাউন্ড হয় যেমন মেটাল কার্বনিল কমপ্লেক্স, কিন্তু মেটাল কার্বনিল কমপ্লেক্সের আমাদের সেভাবে বায়োলজিতে সেভাবে আমাদের কোনো গুরুত্ব নেই, ঠিক আছে? তার কারণ আমি বলতে চাইছি যে বায়োলজিক্যাল লিগ্যান্ড নয় কার্বনিলটা আর কি। তো মেন যেটা বায়োলজিক্যাল সিস্টেমের যেটা ডিমান্ড, মানে এই কমপ্লেক্স কম্পাউন্ড যদি হয় তাহলে সেক্ষেত্রে মেটাল আয়নটা চায়, ওরা জিরো অক্সিডেশন স্টেটের সাথে করতে চায় না। এবার আমি বলছি এই ক্লাসিফিকেশন যে দুটো আছে, এই দুটো দিয়ে যদি আমি সমস্ত বায়োমেটালকে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে এই দুটোর যেটা কমন পার্ট সেটা আমি সমস্ত বায়োমেটালের জন্যই প্রযোজ্য বলতে পারি। আচ্ছা, তাহলে দুটোর মধ্যে কমন পার্টটা কি, যে বায়োলজিক্যাল সিস্টেমের ডিমান্ডটা হচ্ছে ইন ফর্ম অফ আয়নস, তারপর সিস্টেমটা ডিসাইড করে ওকে ফ্রি আয়ন আকারে রাখবে নাকি কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করবে। তাহলে ডিমান্ডটা হচ্ছে সবসময় আয়ন, এটা মনে রাখবে। এবারে যে কোনো এক্সাম্পল, এখন তো রিগোরাস প্রচুর ধরনের স্টাডি চলছে, প্রচুর ধরনের রিসার্চ চলছে, হয়তো কোনো কারণে এখন কিছু কম্পাউন্ড হয়তো বেরিয়েও যাবে যে যেটাই হয়তো আয়ন নেই, ঠিক আছে, তারপরে বায়োলজিক্যাল লিগ্যান্ডরা প্রেফার করছে, এগুলো হতে পারে। বাট নর্মাল যেটা সিচুয়েশনে আমরা বলি যে বায়োমেটালদের ডিমান্ডটাই হচ্ছে ইন ফর্ম অফ আয়নস, ঠিক আছে? আমরা এই ফ্যাক্টটাকে কাজে লাগাবো। আচ্ছা, এবার আরেক টাইপ অফ ক্লাসিফিকেশন হচ্ছে যে এসেনশিয়াল মেটালস, আরেকটা হচ্ছে বেনিফিশিয়াল মেটালস। তাহলে কি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী, আমার কতটা প্রয়োজন জিনিসটা, সেই অনুযায়ী আমি এগুলোকে আলাদা আলাদা নাম দেবো, ঠিক আছে? তাহলে একটা জিনিস আমরা বলছি যে যেটা একদম খুবই প্রয়োজন, যেটা ছাড়া আমি বাঁচবো না আর কি, ঠিক আছে? তো সেই জিনিসগুলোকে আমরা বলছি এসেনশিয়াল মেটালস, যে মেটালগুলো একটাকেও তুই যদি সরিয়ে নিস তাহলে লোকে মারা যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে কি বেনিফিশিয়াল মেটালস, ঠিক আছে, যে জিনিসগুলো আমাদের বাঁচার জন্য এসেনশিয়াল নয় কিন্তু আমাদের গ্রোথ বা বায়োলজিক্যাল প্রসেসগুলোকে স্মুথলি চালানোর জন্য দরকার, ঠিক আছে? তাহলে আমার প্রয়োজন আছে, আমার প্রয়োজনীয়তা একটু কম, সেই জন্য আমি এটাকে মানে বেনিফিশিয়াল বলছি। আর প্রথমেরটা কি বলছিলাম, একদম বাঁচতেই মানে বাঁচার জন্য দরকার। এই যেমন ধর একটা কোনো এক্সামের ক্ষেত্রে যে জিনিসটা কোয়েশ্চেনটাতে বেশি ভালো নাম্বার আছে, তখন তোর চেষ্টা থাকবে যে হ্যাঁ আমি এটা ভালো করে করব, টাইম বাঁচলে আমি বাকিটা করব, কিন্তু বাকিটাও আমার কি নাম্বার পাওয়ার জন্য জরুরি, ঠিক আছে? কিন্তু টাইম নাও বাঁচতে পারে, কিন্তু যদি আমি টাইম বাঁচে তাহলে ওটাকে নিয়ে আমি কাজ করব। তো অনেকটা এরকম টাইপের ব্যাপারটা। আচ্ছা, এবারে আমরা যে ফ্যাক্ট গুলো দেখলাম, এখানে এই ফ্যাক্ট গুলোকে আমরা এরপরে কাজে লাগাবো, ঠিক আছে? এবারে জিওকেমিক্যাল এফেক্ট অন দ্য ডিস্ট্রিবিউশন অফ মেটালস, এই পার্টটা থেকে আমরা এবারে কিছু জায়গা বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? আমি প্রথমেই বলেছি যে জিওকেমিক্যাল এফেক্ট অন ডিস্ট্রিবিউশন অফ মেটালসটাকে আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদেরকে এই মেটালের ডিস্ট্রিবিউশন বোঝার আগে আমাদেরকে কিন্তু জিওলজির সাথে ইভলিউশনের কি সম্পর্ক সেটাকে আগে একটা এক্সাম্পল দিয়ে দেখে নেবো, তারপর আমরা আমাদের টপিকে আসবো, ঠিক আছে? তো জিওলজির সাথে ইভলিউশন অফ লাইফ কিভাবে ডিপেন্ডেন্ট, জাস্ট ফর এক্সাম্পল আমরা বলছি, যদি আমরা ভেরি আর্লি স্টেজ অফ ইভলিউশন কল্পনা করি, যদি একদম প্রাথমিক স্টেজ অফ ইভলিউশনটাকে কল্পনা করি, যখন প্রথম লাইফের সৃষ্টি হচ্ছে, বায়োলজিক্যাল সিস্টেমগুলো ছিল এনারোবিস। এনারোবস মানে কি, এনারোবস মানেটা হচ্ছে কি, যে এ মাইক্রো অর্গানিজম যেটা অক্সিজেন, বাতাসের অক্সিজেন গ্যাস ছাড়া বাঁচতে পারে। তাহলে যারা বায়োলজি পড়েছিস এমনিতে, তারা দেখবি বাংলা মিডিয়াম থেকে যারা এসছিস তারা তো সবাই দেখবি যে একটা কথা বলা হয়, দেখবি যে অবাত শ্বসন, ঠিক আছে? অবাত শ্বসন যারা করতে পারে তারা অক্সিজেন গ্যাসের প্রেজেন্স ছাড়াই বাঁচতে পারে, ঠিক আছে? তো এইগুলোকে আমরা অ্যানারোব বলছি, কেন এই যে কথাটা যেমন এই দেখছিস না, এই আরো এয়ারোবস, ঠিক আছে? আর যেটা মানে যাদের বাতাসের পরিস্থিতি মানে প্রয়োজন হয়, আর অ্যানারোবস মানে তার জাস্ট বিপরীত, বাতাসের অক্সিজেনের প্রয়োজন এদের নেই। কিন্তু আমি আবার একটা কথা বলছি যে প্রত্যেকটা বায়োলজিক্যাল সিস্টেমের অক্সিজেনটা দরকার বাঁচতে গেলে। তাহলে আমার কথাটা কিরকম একটা সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে গেল না, যে আমি একবার বলছি যে বাতাসের অক্সিজেন গ্যাস নেয় না, আবার বলছি অক্সিজেনটা দরকার, ঠিক আছে? তার সেলফ কন্ট্রাডিক্টরি কিছুই নেই, এর মধ্যে একটা ফ্যালাসি আছে। ফ্যালাসিটা মানে আমি সেকেন্ড যে অক্সিজেনের কথা বলছি সেটা আমি অক্সিজেন এলিমেন্টটার কথা বলেছি, আর ফার্স্ট যে অক্সিজেনটার কথা বলেছি অক্সিজেন গ্যাসটার কথা বলেছি। আসলে যেটা হয় যে এই অক্সিজেন এলিমেন্টের ডিমান্ডটাকে ওরা ফুলফিল করে কম্পাউন্ড, বিভিন্ন অক্সিজেন কন্টেনিং কম্পাউন্ড দিয়ে, ঠিক আছে? অক্সিজেন গ্যাস অফ দ্য এয়ারটাকে আমাদের এদের কাজে লাগে না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, আমি একটা কথা বলি যে আমি যদি বাতাসের এয়ার নিয়ে আমি যদি রেসপিরেশন চালাই মানে শ্বসন কার্যটা চালাই, তাহলে দেখা যাবে যে আমার এনার্জি বেশি তৈরি হচ্ছে।
আর যদি বাতাসের অক্সিজেন চালাই তাহলে আমাদের এনার্জিটা কম তৈরি হবে। আর যদি আমি দুটোর মানে কোনটা বেশি কমপ্লেক্স কোনটা কম কমপ্লেক্স মানে ঘটনা বলছি, তাহলে দুটোই বলবো, দুটোই খুবই কমপ্লেক্স ঘটনা, ঠিক আছে, অ্যারোবিক রেসপিরেশনটাও আর অ্যানারোবিক রেসপিরেশন। এখন প্রশ্নটা হচ্ছে যে এরা কেন অক্সিজেন গ্যাস বাতাস থেকে নিত না, যে ক্ষেত্রে আমার এনার্জি বেশি পাওয়া যাবে, লাভ বেশি পাওয়া যাবে, যে হঠাৎ করে এদের কি মাথায় ডিসিশন নিল আর কি, মানে মাথা তো ছিল না তখন, আমি বলছি আর কি, যে এদের হঠাৎ করে কেন মনে হলো যে আমরা অক্সিজেন গ্যাসটা নেবো না এর। আচ্ছা, কেউ বলতে পারবি কারণ একটা আন্দাজ? হ্যাঁ, কিছু হ্যাঁ বা না কিছু একটা বল, কোনো অসুবিধা নেই, কিছু নেই। না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যদি ফার্স্ট পার্টটা নিয়ে যে কথাটা বলেছিলাম, আমি ফার্স্ট পার্টটাই বলেছিলাম যে ফার্স্ট পার্টে বোঝার কিছু নেই, শুধু ডেটাগুলো মনে রাখতে হবে। তারপর আমি যদি তোদেরকে কোয়েশ্চেন জিজ্ঞেস করি যে হ্যাঁ তোরা বুঝতে পারলি তো, ঠিক আছে, কোয়েশ্চেনটা একটা অবান্তর কোয়েশ্চেন হবে। এখানেও ব্যাপারটা সেরকমই, যে ওরা অক্সিজেন গ্যাস কেন নিত না, কারণ বাতাসে কোনো অক্সিজেন প্রেজেন্টই ছিল না সেই সময়। বাতাসে যদি অক্সিজেন গ্যাস প্রেজেন্টই না থাকে, তাহলে ওদেরকে কোনো একটা অল্টারনেটিভ ওয়ে চুজ করতে হবে ফর রেসপিরেশন। তো ওরা ওরা সেই জিনিসটাকে চুজ করেছিল, ঠিক আছে, কারণ ওদের কাছে অক্সিজেন গ্যাস ছিলই না অ্যাভেলেবেল। তো অক্সিজেন গ্যাস যদি না থাকে, তার জন্য ওরা অক্সিজেন ইউজ করতে পারেনি। তখন অ্যাকচুয়ালি এয়ারের যেটা কম্পোনেন্ট ছিল সেগুলো হচ্ছে মিথেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া এটসেট্রা, এগুলো ছিল কম্পোনেন্ট। আচ্ছা, এবার আমার একটা জিনিস দেখার আছে, যে যখন অ্যাটমসফিয়ারটা গ্র্যাজুয়ালি চেঞ্জ করলো টাইমের সাথে সাথে, তখন কি হলো, অক্সিজেন গ্যাসের পরিমাণ বাড়লো। তখন কি হচ্ছে দেখা যাচ্ছে যে বায়োলজিক্যাল সিস্টেম স্টার্টেড টু টেক অক্সিজেন গ্যাস ফ্রম দ্য এয়ার, অ্যান্ড বায়োলজিক্যাল সিস্টেম শিফটেড ফ্রম অ্যানারোবস টু অ্যারোবস অন দ্য লেটেস্ট স্টেজ অফ ইভলিউশন। তাহলে প্রাথমিকভাবে অক্সিজেন ছিল না, অক্সিজেন না নিয়ে কাজ চালাতো, কোনো মতে ভাবে কাজ চালিয়ে জাস্ট লাইফটা সার্ভাইভ করতো। তারপর যখন অক্সিজেনের গ্যাসের পরিমাণ বাড়লো, তখন কি হলো, ওরা বায়োলজিক্যাল সিস্টেম গুলো কিন্তু নিজেদেরকে ইভলভ করে নিল, ঠিক আছে, ওরা নিজেরা অ্যাডভান্সড হয়ে গেল, ঠিক আছে। অ্যাডভান্সড হয়ে যাওয়ার পরে তারা কি করলো, তখন বাতাসের অক্সিজেন গ্যাসটাকে নিতে শুরু করলো, তারপর তারা সার্ভাইভ করলো। এরপর তাহলে আমরা এইটা থেকে বলতে পারি যে এই জিওলজিটা কিভাবে ইভলিউশন অফ লাইফ এবং বায়োলজিক্যাল সিস্টেম গুলোকে ইনফ্লুয়েন্স করছে। যদি আমি মোর স্পেসিফিক্যালি বলি, যে সেই টাইমের জিওকেমিক্যাল সিচুয়েশনটা, ঠিক আছে, জিওকেমিক্যাল সিচুয়েশনটা কিভাবে ইভলিউশন অফ লাইফকে চেঞ্জ করছে বা বায়োলজিক্যাল সিস্টেম গুলোকে কিভাবে চেঞ্জ করছে। আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো, যে আমাদের মেন যে টপিকের হেডিং যেটা আছে, জিওকেমিক্যাল এফেক্ট অন দ্য ডিস্ট্রিবিউশন অফ মেটালসটাকে কিভাবে চেঞ্জ করছে, সেই জিনিসটাকে আমরা দেখবো। তো এর জন্য আমরা একটা ফার্স্ট পয়েন্টে যাব, ঠিক আছে, যেটা হচ্ছে বায়োলজিক্যাল রিলেশন উইথ সি এলিমেন্ট, সি ওয়াটার এলিমেন্টস। তো এইখানে একটা রিলেশন আছে, দেখ, যে আমি বলছি যে যে এলিমেন্ট গুলো সি ওয়াটারে হায়ার ইন কনসেন্ট্রেশন, তারা বায়োলজিক্যাল সিস্টেমেও হায়ার ইন কনসেন্ট্রেশনে পাওয়া যায়। আচ্ছা, এবার এইটার কারণ কি হতে পারে? আমরা যদি একদম পুরো পিছিয়ে যাই, পিছিয়ে যাওয়ার পর একদম মানে ইতিহাসের একদম যে টাইমে বায়োলজিক্যাল সিস্টেম গুলো তৈরি হচ্ছে সেই টাইমে আমি কথা বলি, ঠিক আছে, দেখা যাচ্ছে যে মেনলি ওয়াটারে প্রথম প্রাণীগুলো, মানে অ্যানিমালস বা প্ল্যান্টস, এগুলো সবকিছু তৈরি হয়েছিল, ঠিক আছে, ওয়াটার মানে মেনলি আর কি সি ওয়াটারে, ঠিক আছে। তারপর আস্তে 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 ডাঙায় উঠে আসতে শুরু করে আর কি। ওই জন্য তোরা যদি ইভলিউশন অফ লাইফ দেখিস, প্রথমে দেখবি প্রাথমিকভাবে জলে তুই কিছু কিছু জিনিস তৈরি হয়েছিল, জল থেকে তারপর কি হলো, জল এবং ডাঙা দুটো জায়গাতেই থাকতে পারে এমন হলো, তারপর কি হলো, ডাঙায় থাকতে পারে, এরকম আর কি। তো বেসিক্যালি সি ওয়াটারটাই লাইফের ইভলিউশনটা ফার্স্ট মানে দেখা গিয়েছিল, ঠিক আছে। তো এখন প্রশ্নটা হচ্ছে যে সি ওয়াটারে কেন, ঠিক আছে, তার মানে সেই সিচুয়েশনে সি ওয়াটারের কেমিক্যাল সিচুয়েশনটা একদম সুটেবল ছিল লাইফ তৈরি হওয়ার জন্য, ঠিক আছে। তো বেসিক্যালি লাইফ যেটা আমি বলছি বায়োলজিক্যাল সিস্টেম, এটাও তো এক টাইপ অফ কেমিক্যাল সিস্টেম। আর ওইখানে যে কেমিক্যাল সিচুয়েশনটা আছে, কেমিক্যাল সিচুয়েশন যদি সুটেবল হয়, তবেই আমার ওই কতকগুলো কেমিক্যাল কম্বাইন্ড হয়ে আমার একটা লাইফের সৃষ্টি করেছে। তাহলে আমি একটা জিনিস বলতে পারি যে সি ওয়াটারে তখন যে সমস্ত এলিমেন্ট গুলো প্রেজেন্ট ছিল, সেই এলিমেন্ট গুলোই আমার বায়োলজিক্যাল সিস্টেমেও থাকবে। আচ্ছা, এবার দেখ, আমরা যে সেম কথাটা বললাম আগের ইয়েটা তো, যে বায়োলজিক্যাল প্রসেস গুলোকে আমরা মনিটর করবো থ্রু ইভলিউশন, ঠিক আছে, এবং এনভায়রনমেন্টের কিভাবে চেঞ্জ হচ্ছে, এনভায়রনমেন্ট চেঞ্জ হওয়ার জন্য কোন কোন জিনিসগুলো আবার ইনক্লুড হচ্ছে, কোন কোন জিনিসগুলো আবার বেরিয়ে যাচ্ছে, সেই জিনিস আমরা কথা বলবো। তো আমরা যদি ভেরি আর্লি স্টেজ অফ ইভলিউশনকে কথা বলি, ঠিক আছে, তাহলে একটা
ব্যাকটেরিয়া নেব, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া এক্সাম্পল নিচ্ছি, সেটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। ঠিক আছে, ক্লস্ট্রিডিয়ামটা অ্যাকচুয়ালি কি আমি বললাম, যেহেতু প্রিমিটিভ স্টেজে তৈরি হয়ে যাচ্ছে একটা ব্যাকটেরিয়া, তো অবভিয়াসলি এটা একটা অ্যানারোবিক ইন নেচার। আচ্ছা, এবারে এই যে এলিমেন্ট গুলো ইউজ করতে তিনটে ইম্পর্টেন্ট বায়োকেমিক্যাল প্রসেসের জন্য, সেই তিনটে এলিমেন্ট হচ্ছে আয়রন, মলিবডেনাম আর জিঙ্ক। মলিবডেনাম আর জিঙ্ক। আচ্ছা, এবারে তিনটে কি কি কাজের জন্য ইউজ করতো? ইলেকট্রন ট্রান্সফারের জন্য ফেরিডক্সিন বলে একটি কম্পাউন্ড ইউজ করতো, যেটাতে আয়ন ইনভলভ ছিল আয়রনের। রিডাকশন অফ নাইট্রোজেনের জন্য ইউজ করতো নাইট্রোমিউটেস, আয়ন ইনভলভ ছিল যেটা মলিবডেনাম। হাইড্রোলাইটিক ক্লিভেজ, মানে বেসিক্যালি আমরা হাইড্রোলিসিসের কথা বলছি, আদ্র বিশ্লেষণ যেটা। তো তার জন্য যে কম্পাউন্ডটা ইউজ করতো তার নাম হচ্ছে কার্বক্সি পেপটাইডেস, আর আয়ন যেটা ইনভলভ ছিল জিঙ্কের আয়ন। ঠিক আছে, এখন এবারে যে ব্যাপারটা হচ্ছে যে এই যে তিনটে এলিমেন্ট দেখছি আমরা, আয়রন, মলিবডেনাম আর জিঙ্ক, এই তিনটে মানে তিনটে এলিমেন্টই সি ওয়াটারে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল। এছাড়াও আর একটা জিনিস দেখা যায় যে কপারও সেই টাইমে প্রচুর পরিমাণে সি ওয়াটারে অ্যাভেলেবেল ছিল, কিন্তু নেচারে কপারের কিন্তু ইনভলভমেন্ট হয়নি ইন দ্য আর্লি স্টেজ অফ ইভলিউশন। যদি এখন কেউ প্রশ্ন করে যে হ্যাঁ চিংড়ির রক্তে তো কপার আছে, হিমোসায়ানিন, ঠিক আছে, হ্যাঁ আছে, কিন্তু ওরা আর্লি স্টেজ অফ ইভলিউশনে তৈরি হয়নি, মানে কপারের ইনভলভমেন্ট প্রথমে হয়নি, পরে হয়েছে। ঠিক আছে, তো সেটাকে আমরা একটু লজিক্যালি দেখব। আচ্ছা, আমরা আরেকবার কিছু জিনিসকে ইয়ে করে নিচ্ছি। তো বায়োলজিক্যাল সিস্টেম গুলো মানে ফ্যাক্ট গুলো রিকল করছি যে এরা কি ছিল, স্ট্রিক্ট অ্যানারোব ইন দ্য আর্লি স্টেজ অফ ইভলিউশন। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখছি কি, কপার ইজ নট বায়োলজিক্যালি ইম্পর্টেন্ট ইন স্ট্রিক্ট অ্যানারোবস, দো কপার ওয়াজ ফেয়ারলি অ্যাবান্ডেন্ট ইন দ্য সি ওয়াটার। আচ্ছা আচ্ছা, আমাকে কেউ একটা জিনিস বল যে কপারের পসিবল অক্সিডেশন স্টেট কি কি আছে। আচ্ছা আচ্ছা, দাঁড়া, তার আগে একটা জিনিস আমি বলি যে তখন আমি এখন মানে এই কোয়েশ্চেনটা আসছে যে কেন, যে কপারটা কেন ইনভলভ হয়নি, আমি সেই জিনিসটা তো বলছি। আচ্ছা, কেউ আমাকে বল যে কপারের কটা পসিবল অক্সিডেশন স্টেটস আছে? স্যার তিনটে তো। তিনটে স্যার। তিনটে কি কি? কপার +1 +2 +3। +3 নয়, কপার মেনলি মেটালিক কপারটার কথা বলছি, তার মানে 0। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। কপার 0, কপার +1, আর এটা হচ্ছে কপার 2+। ঠিক আছে, আচ্ছা, এই জিনিসটা আমরা দেখলাম যে 0, +1 আর +2। তাহলে কপারকে আমরা কি কিভাবে খুঁজে পেতে পারি? তাহলে একটা কপার প্লাস বা একটা কপার 2+ আকারে পেতে পারি। ঠিক আছে, এবারে হ্যাঁ, আমি যদি কোনো কেমিক্যাল রিয়াকশন মানে স্পেসিফিক টাইপ অফ কন্ডিশন ইউজ করি যেটা ল্যাবরেটরিতে তৈরি করা, আমরা অন্য টাইপ অফ কপারের আয়নও তৈরি করতে পারবো, কিন্তু সেটা নিয়ে আমরা কথা বলছি না। আমরা নর্মাল যেটা মানে আমাদের আর্থ ক্রাস্টে অ্যাভেলেবেল সেই জিনিসটা নিয়ে আমরা কথা বলছি। আচ্ছা, আর আগে আমি আরেকটা কথা বললাম যে ওই সিচুয়েশনে এয়ারের মেন কম্পোনেন্ট গুলো কি ছিল? মিথেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া, এটসেট্রা। আচ্ছা, এবার আমাকে কেউ বল যে এটার নেচারটা অক্সিডাইজিং না রিডিউসিং, এই গ্যাসগুলো? কেউ একজন বল আনমিউট করে। স্যার স্যার রিডিউসিং। আচ্ছা, রিডিউসিং কারণ ইন নেচার। +4 এ ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটে আছে, তো ওরা চাইবে রিডিউস হতে। ঠিক আছে, তো বেসিক্যালি এগুলো হচ্ছে রিডিউসিং ইন নেচার। ঠিক আছে, আমি সেম কথাটা বলেছিলাম। এবারে ধর রিডিউসিং এনভায়রনমেন্টে একটা মেটাল আছে কপারের, ঠিক আছে, তাহলে বল এই কপার প্লাস আর কপার 2+, এই তিনটের মধ্যে কে বেশি স্টেবল হবে? স্যার কপার প্লাসটাই তো স্টেবল বেশি। না, নর্মাল সিচুয়েশনের আমি কথা বলছি না। ঠিক আছে, আমি নর্মাল সিচুয়েশনে, প্রথম কথা নর্মাল সিচুয়েশনের স্টেবিলিটিটা নিয়ে আমরা পরে আলোচনা করব। ঠিক আছে, কি হয় না হয়, আমি সেই সিচুয়েশনের কথা বলছি যে সেই টাইমে রিডিউসিং এনভায়রনমেন্ট। ঠিক আছে, হ্যাঁ, আর রিডিউসিং এর Cu2+টা বেশি স্টেবল, মানে রিডিউসিং হিসেবে যদি রিডিউসিং এনভায়রনমেন্ট যদি হয়, সে তাহলে ধর অন্য একটা জিনিসকে রিডিউসড করছে, হ্যাঁ তাই মানে না? কপার 2+টা বেশি রিডিউস যদি করে, বেশি হবে। আচ্ছা, এইটা হচ্ছে মোস্ট অক্সিডাইজড ফর্ম, তাই না? হ্যাঁ কপার 2+ মোস্ট অক্সিডাইজড ফর্ম, কপার 0টা হবে মোস্ট স্টেবল। ঠিক আছে, কারণ এটা মোস্ট অক্সিডাইজড ফর্ম আর এটা হচ্ছে মোস্ট রিডিউসড ফর্ম। আমার রিডিউসিং এনভায়রনমেন্টে যদি থাকে তাহলে এটা হবে কি কপার 0, এইটা হবে মোস্ট স্টেবল। ঠিক আছে, এবার দেখ, আমি সেম কথাটাই বললাম যে ইন রিডিউসিং অ্যাটমসফিয়ার কপার উড প্রেফার ইটস মোস্ট রিডিউসড ফর্ম, দ্যাট ইজ মেটালিক কপার রাদার দেন কপার+ এন্ড কপার 2+। আচ্ছা, আমি আরেকটা ফ্যাক্ট এর আগে বলেছিলাম যে বায়োলজিক্যাল সিস্টেমগুলোর ডিমান্ডটা কি, ওই ক্লাসিফিকেশন বলার সময় একটা কথা বলেছিলাম যে আয়নের কথাটা বলেছিলাম। তাহলে কপার পড়ে আছে কি? দেখ, আমি বললাম যে বায়োলজিক্যাল সিস্টেমের ডিমান্ডটা হচ্ছে আয়ন। এবার কপার কি অবস্থায় পড়ে আছে? মেটালিক ফর্মে পড়ে আছে।
তাহলে কপার যদি মেটালিক ফর্মে পড়ে থাকে তাহলে কি হবে, এর বায়োলজিক্যাল লিগ্যান্ডের সাথে এ কিন্তু কমপ্লেক্স কম্পাউন্ড কিছু তৈরি করতে পারবে না, বা এ ফ্রি আয়ন হিসেবেও থাকতে পারবে না। তাহলে কি হবে, বায়োলজিক্যাল সিস্টেমে আর্লি স্টেজ অফ ইভলিউশনে এর কিন্তু কোনো প্রেজেন্স নেই। আচ্ছা, এবার যদি আমি দেখি যে যখন অ্যাটমসফিয়ারটা চেঞ্জ হলো, আমি আগেই বলেছি যে বাতাসে ধীরে ধীরে অক্সিজেনের পরিমাণটা বেড়েছে, এবারে যখন বাতাসে অক্সিজেনের পরিমাণটা বাড়ছে তখন কি হচ্ছে, যে বাতাসটা অক্সিডাইজিং ইন নেচার হচ্ছে। তাহলে বাতাসটা যদি অক্সিডাইজিং ইন নেচার হয় তাহলে মেটালিক কপার থেকে কপার প্লাস এবং কপার 2+ এ কনভার্সন হবে। তাহলে কপার প্লাস আর কপার 2+ এ যদি কনভার্সন হয়, ইন দ্যাট কেস এগুলো আয়নে কনভার্ট হয়ে গেল। তখন কি হলো, বায়োলজিক্যাল সিস্টেম গুলো ওগুলোকে কাজে লাগাতে পারলো। এবার ওইগুলোকে যদি কাজে লাগাতে পারে তখন কি হবে, যে কপারের ইনভলভমেন্ট হবে ইন বায়োলজিক্যাল সিস্টেম। ঠিক আছে, জাস্ট ফর এক্সাম্পল কপার প্লাস কপার 2+ ইনভলভমেন্টটা বায়োলজিক্যাল সিস্টেমে দেখা যাচ্ছে, জাস্ট ফর এক্সাম্পল হিমোসায়ানিন। ঠিক আছে, তার মানে চিংড়ি টিংড়ি এই যে স্টেজটা যখন তৈরি হয়েছিল তখন বাতাসে অক্সিজেন প্রচুর ভালো পরিমাণে অ্যাভেলেবেল, এবং ওই জন্য দেখ ওরা এরোবিক ইন নেচার। ঠিক আছে, বাস তাহলে আমার আপাতত এইটুকুই থাকলো। ঠিক আছে, এবার নেক্সট যদি তোরা আসিস তাহলে আবার দেখা হবে।